গেল এক সপ্তাহে বিপদসীমা ছাড়িয়েছে করোনা সংক্রমণ। রাজধানীর হাসপাতালগুলোয় 15% পর্যন্ত বেড়েছে রোগী, ফাঁকা নেই আইসিইউ। রোগী কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। যেটা ফেব্রুয়ারিতে যেখানে পেশেন্ট ছিলেন আমাদের 400 মাইনাস, এখন সেটা 500 প্লাস। অর্ধেক কেবিনই খালি থাকতো, আইসিইউর কয়েকটা বেড খালি থাকতো, কিন্তু এটা মার্চে সেটা নাই। স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা বাড়িয়েছে সংক্রমণ, কঠোর হওয়ার তাগিদ অধিদপ্তরের। ফেব্রুয়ারির মাঝামাঝি এসে একটা বড় ছুটির মাঝখানে যে সারা দেশে একটা উৎসব মুখর তৈরি হয়ে গেল। প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছি যে গত এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে কিন্তু সংক্রমণের হার একটু করে বাড়ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস। বিদেশ না যাওয়া সহ 2 শর্ত বহাল। ঢাকায় হাসিনা মোদি একান্ত বৈঠক 27 মার্চ। দুদেশের সব ইস্যুতেই হবে আলোচনা। তিস্তা নিয়ে এখনও আশাবাদী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নে সক্ষম বাংলাদেশ, তাকাতে হবে না বিদেশি ঋণের দিকে, বললেন প্রধানমন্ত্রী। তহবিল উদ্বোধন। বুলেট ট্রেনে মাত্র 55 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম। প্রকল্পের 1 লাখ কোটি টাকা ও নির্মাণ সহায়তায় রাজি চীনা 2 প্রতিষ্ঠান। আগামী বছরই চূড়ান্ত কার্যক্রম শুরুর আশা রেলওয়ের। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ল আরও 6 মাস। বিদেশ না যাওয়া ও দেশেই চিকিৎসা নেয়ার 2 শর্ত বহাল থাকছে এবারও। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয়বারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও 6 মাস বাড়ল। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 3রা মার্চ বুধবার তৃতীয় দফায় বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ভাই শামীম ইস্কান্দার। এরপর এই আবেদনের ফাইলটি বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয় আইন মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় আবেদনের 5 দিনের মাথায় তৃতীয় দফায় বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও 6 মাস বাড়ানোর সুপারিশ করা হয়। এরপর ফাইলটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার 1 সপ্তাহ পর এলো অনুমোদন। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলার রায়ে দণ্ডিত হওয়ার পর প্রায় 25 মাস কারাভোগ করেছেন বিএনপি নেত্রী। পরিবারের আবেদনের পর সরকারের নির্বাহী আদেশে 2020 সালের 25শে মার্চ প্রথমবারের মতো 6 মাসের জন্য সাজা স্থগিত করা হয় বেগম জিয়ার। সেপ্টেম্বরে তৃতীয় দফায় আবারও 6 মাসের জন্য সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। গেল এক সপ্তাহে বিপদসীমা অতিক্রম করেছে করোনা সংক্রমণ। হাসপাতালগুলোতে 15% পর্যন্ত বেড়েছে রোগী। আইসিইউতে খালি নেই শয্যা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জমায়েত পরিহার করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের 13 ফেব্রুয়ারি দেশে করোনার সংক্রমণ নেমে আসে 2.26%, যা ছিল 1 বছরের মধ্যে সর্বনিম্ন। এর 24 দিন পর অর্থাৎ 9 মার্চ বিপজ্জনক সীমা অতিক্রম করে পৌঁছে যায় 5.13%। এর 2 দিন পর 6% পার হয়ে সবশেষ রোববার 7% ছাড়িয়ে যায়। এর প্রভাব স্পষ্ট রাজধানীর কোভিড হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির পর থেকে কোভিড রোগী 10 থেকে 15% বেড়েছে। সাধারণ শয্যা ফাঁকা থাকলেও পূর্ণ কেবিন, খালি নেই একটি আইসিইউ শয্যাও। 1 সপ্তাহ বা 10 দিনের কথা যদি বলি, তাহলে আমরা কিছু সিভিয়ার কেস কিন্তু পাচ্ছি। এটা এমন হতে পারে যে সিভিয়ারিটি বেশি, অথবা এমনও হতে পারে যে যেহেতু সংক্রমণের হার বেড়ে গিয়েছে, সো এই খারাপ পেশেন্টগুলো আমাদের কাছে বেশি আসছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তরও। হাসপাতালগুলোকে নতুন করে প্রস্তুতি নেবার আহ্বান জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। যে শিষ্টাচারগুলো গত 1 বছর ধরে চর্চা করা হয়েছিল, তার সমস্ত কিছুকে উপেক্ষা করে এক ধরনের উৎসবে আনন্দে মেতে গেল দেশবাসী। এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছি যে গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে কিন্তু সংক্রমণের হার একটু করে বাড়ছে। ঊর্ধ্বমুখী একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। কিন্তু ধরে নিতে হবে যে প্রথম ঢেউটি চলমান আছে, তারই খানিকটা নতুন করে আবার পুনঃসংক্রমণের যে হারটি সেটি বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 40 লাখ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। টিকা নেয়ার পরেও অনেকে সংক্রমিত হওয়ায় কঠোর স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানী সহ সারা দেশে এখন পর্যন্ত প্রায় 40 লাখ মানুষের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে সংক্রমিত হওয়ায় কঠোর স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মুজাহিদ শুভ এবং চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আছেন শফিকুল আলম। সরাসরি যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি শুভর কাছে। শুভ, জুবায়ের, সারা দেশে 5% বেশি সংক্রমণ বেড়েছে মাত্র 24 দিনের ব্যবধানে, কিন্তু সেই চিত্রটি আবার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির চাপ যেটি বেড়েছে সেটি 10% থেকে 15% পর্যন্ত। আমরা এখন আছি সোহরাওয়ার্দী হাসপাতালে। এখানে সর্বনিম্ন 30 জন পর্যন্ত ভর্তি ছিল, সেটি গতকালে ভর্তির সংখ্যা পৌঁছেছে 46 জনে। তবে আমরা যেটি দেখছি যে যেসব হাসপাতালে আইসিইউ আছে কিংবা ম্যানেজমেন্টের ভালো ব্যবস্থা আছে সেই হাসপাতালগুলোতে কিন্তু রোগীদের চাপ বেশি। অনেকগুলো হাসপাতাল এখনো আছে কোভিড নির্দিষ্ট, যেগুলোতে এখন পর্যন্ত রোগী ভর্তি বন্ধ আছে, নতুন করে রোগী ভর্তি হয় নাই। কারণ হচ্ছে যে সাধারণ ওয়ার্ডগুলোতে যারা সাধারণভাবে সংক্রমণের শিকার হচ্ছে তারা অনেকেই হাসপাতালে না এসে বাড়িতে এখনও সেবা নিচ্ছেন, কিন্তু যাদের অবস্থা একটু খারাপ হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে কিংবা নানা ধরনের বড় ধরনের ঝুঁকি বাড়ছে, তারা কিন্তু হাসপাতালে আসছেন। এজন্যই ঢাকা হাসপাতালের পরিচালক যেটি বলছেন, অন্যান্য হাসপাতালের পরিচালকরা যেটি বলছেন যে সাধারণ শয্যাগুলো এখনো ফাঁকা থাকলেও কেবিনগুলো পূর্ণ হয়েছে এবং আইসিইউ শয্যার জন্য সবথেকে বেশি চাপ মোকাবেলা করতে হচ্ছে। তবে বলা যাচ্ছে যে এখনই যেখানে 5% পর্যন্ত মাত্র 24 দিনের সংক্রমণের ঊর্ধ্বগতি, সেটি আরও বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তখন কেবিনগুলো এখনই যেহেতু পূর্ণ আছে, আইসিইউ এর শয্যা যেহেতু এখন থেকে সংকট তৈরি হয়েছে, সেক্ষেত্রে অন্যান্য হাসপাতালগুলোতেও কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা বাড়ানো দরকার, নতুবা কিন্তু বড় ধরনের ঝুঁকির তৈরি হতে পারে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তর আজকে জানিয়েছে তৃতীয় ঢেউয়ের কোনো ধরনের শঙ্কা বাংলাদেশে তৈরি হয়নি, বরং দ্বিতীয় ঢেউ বাংলাদেশে এসেছে কিনা সেটি নিয়েও আরও গবেষণার প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে যে প্রথম যে সংক্রমণের যে হার ছিল সেটি 5% নিচে থাকলেও 0% পর্যন্ত পৌঁছে যায়নি। 2% পর থেকে আবারও ধীরে ধীরে সেটি 5% ছাড়িয়ে 6% ছাড়িয়ে 7% ছাড়িয়ে গেছে। তো বলা যায় এখন পর্যন্ত দ্বিতীয় ঢেউয়ের দিকে আসলে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিক। শুভ, গত 24 ঘন্টায় চট্টগ্রামে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে এবং 94 জন সংক্রান্ত হয়েছে করোনায়। করোনার বাড়ার পরেও কিন্তু মানুষের মধ্যে একদম সচেতনতা বললেই না, অর্থাৎ মানুষ একেবারে বেপরোয়াভাবে চলছেন, কোনো ধরনের মাস্ক পরছেন না। আপনাকে যদি একটি ক্যামেরার মাধ্যমে দেখায় মানুষের জটলা, শত শত মানুষ বিভিন্ন জায়গায় আছে, তারা হাঁটা চলা করছে, কিন্তু তাদের মধ্যে মাস্ক পরার কোনো পরোয়া দেখছি না। আমরা সকালে দেখেছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে কিন্তু একটি অভিযান পরিচালনা হয়েছিল। সেখানে তিনি বিভিন্ন বাস, মিনি বাস এবং যে সিএনজি সব বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়েছেন এবং চালকদেরকে কিন্তু তিনি মাস্ক পরার জন্য বলেছে। পাশাপাশি যে যাত্রীরা ছিলেন তাদের কাছে কিন্তু মাস্ক বিতরণ করেছিলেন। পাশাপাশি যে যাত্রীরা ছিলেন যাত্রীদেরকে সতর্ক করে দিয়েছে। আজকে যেহেতু প্রথম দিন, সেই ক্ষেত্রে যাত্রীদেরকে তিনি সতর্ক করে দিয়ে কাউকে কোনো জরিমানা করা হয়নি। তো চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নগরীর অন্তত পক্ষে 6টি পয়েন্টে কিন্তু 6 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। আমি যদি একটু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি, আমরা যখন করোনা আক্রান্ত হয়েছে, করোনার হার বেড়ে গেছে, তখন কিন্তু একটি সিট বা একটি আইসিইউ বেডের জন্য কিন্তু মানুষ এ ওয়ার্ড সে ওয়ার্ড দৌড়াদৌড়ি করেছেন এবং একটি বেড কিন্তু মানুষ পায় না। মানুষের যে দুর্ভোগ এবং যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটি সবাই জানে। কিন্তু এই যে এখন যেহেতু আবার নতুন করে করোনা আক্রান্ত বেড়ে যাচ্ছে, হার বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. হুমায়ুন কবিরের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড ছিল 20টি, কিন্তু আরও 10টি বাড়ানো হয়েছে। অর্থাৎ কোভিড রোগীদের জন্য এখন বেডের সংখ্যা কিন্তু আইসিইউ বেডের সংখ্যা 10টি। এছাড়া কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগীদের জন্য এমনি সাধারণ বেড রয়েছে প্রায় 100টির মতো। সেখানে তিনি যেটি জানিয়েছেন এখনও পর্যন্ত 68 জন সেখানে ভর্তি আছে এবং আইসিইউতে ভর্তি আছে 3 জন। অর্থাৎ গত ডিসেম্বরের পরে কিন্তু আবার নতুন করে কিন্তু করোনা
হার বেড়ে যাচ্ছে, এতে করে উদ্বেগ উৎকণ্ঠা আছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেরকম সচেতনতা নেই। সেই জন্য কিন্তু জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু নতুন করে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানা বিষয় সতর্ক করার জন্য কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আর আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকেও আমরা দেখেছিলাম নগরীর বিভিন্ন যে আসলে এই যে করোনা সংক্রমণ বাড়ার জন্য অন্যান্য বিষয়কে দায়ী করা হয়, তার মধ্যে একটি হচ্ছে যে বিভিন্ন বিয়ে শাদী এবং বিভিন্ন সভা সমাবেশ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো কিন্তু সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। পাশাপাশি যে রাজনৈতিক যে সভা সমাবেশ রয়েছে এবং যে বিভিন্ন মার্কেট খোলা রয়েছে, সেখানে কিন্তু সামাজিক দূরত্বগুলো বজায় রাখা হচ্ছে। তো এই যে আজকে যে অভিযান পরিচালনা করা, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাদেরকে সচেতনতা সৃষ্টি করা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুবাইর। চট্টগ্রাম থেকে শফিকুল আলম এবং এর আগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সহকর্মী মুজাহিদ শুভ জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির খবর। অন্য প্রসঙ্গ, ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোদীর সফরে ভারতের সঙ্গে ৩টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ এখনও আশাবাদী বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ২৬শে মার্চ ঢাকায় পা রাখবেন বাংলাদেশের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধু বাপু চিত্র প্রদর্শনীও উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপরই ২৭ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী, যেখানে বহুল আলোচিত তিস্তা চুক্তি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতেই হবে আলোচনা। ২৭শে মার্চ বিকেলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হবে বলে আমরা আশা করছি। বৈঠকের প্রান্তিকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিছু সমঝোতা স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। বৈঠকে সই হতে পারে ৩টি সমঝোতা স্মারক। মোদীর ঢাকা সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন মন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন এই সময়টা বৃদ্ধির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরও ৬ মাস এটা বৃদ্ধি করে দিয়েছেন। এখন থেকে তিনি আরও ৬ মাস তার নিজ গৃহে তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন। 25শে মার্চ থেকে এটা কার্যকর হবে। বিশেষত চিকিৎসার জন্য বিএসএম সরকার বলছিলেন, ওনারা ইউনাইটেড হাসপাতাল বলছিলেন। তো এই বিষয়ে যদি ক্লিয়ার করেন আসলে দেখুন, উনি বিদেশে যেতে পারবেন না, আর সব জায়গায় তিনি তার চিকিৎসার প্রয়োজনে সব জায়গায় তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন। যেখানে যেটা নিজ বাসায় থেকে উনি যে কোনো হসপিটালে যেতে পারবেন। তার ঠিকানাটা হবে নিজ বাসায়। এখানে তিনি যেখানে মনে করেন, যেভাবে মনে করেন সেই চিকিৎসা সেবা নিতে পারেন। হাসপাতালে যদি প্রয়োজন হয়, এরকম প্রয়োজন হলে যাবেন কেন? ওনার প্রয়োজন যদি প্রয়োজন হয়, এইরকম যদি কোনো ইমার্জেন্সি আসে যেখানে হাসপাতালে নিতে হবে, আমাদের কোনো সেখানে বাধা নেই বাংলাদেশের ভিতরে। ওনার যদি প্রয়োজন হয়, এইরকম ইমার্জেন্সি যদি কিছু হয়, তাহলে উনি যে কোনোখানে যা চিকিৎসা সেবা নিতে পারবেন, কিন্তু দেশের বাইরে যেতে পারবেন না। এবার শর্তগুলো কি দেওয়া হয়েছে? শর্ত দুটাই, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। আপনি যেটা বললেন যে ইমার্জেন্সি হলে কি হবে, ইমার্জেন্সি হলে তিনি ইমার্জেন্সি অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা সেবা নেবেন। যে কোনো হসপিটালে যদি তাকে কোনো চেক করতে হয় সেখানে যাবেন, কিন্তু সেইটা তিনি নিজ বাসার থেকেই অবস্থানটা তার নিজ বাসায় থাকতে হবে।
আর দেশের বাইরে যেতে পারবেন না। আরো দুইটা আবেদন ছিল আপনার, যে বিদেশে যাওয়া প্লাস হলো তার। না, ওগুলো হয়নি, ওগুলি কিছুই হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী 2টি শর্তে তাকে নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা নেওয়ার দিয়েছেন। তো এইখানে চিকিৎসা সেবা নিতে হলে যদি তার একটা এক্সরে করতে হয়, যদি কোনোখানে যেতে হয়, সেখানে তিনি যাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কিন্তু তাকে থাকতে হবে নিজ বাসায়। হ্যাঁ, না শিথিল আগের শর্তেই, কোনো শিথিল এখানে হয়নি। আগে যে শর্ত ছিল সেই শর্তেই তাকে আরো শর্ত এইটা 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। না না, হাসপাতালের প্রশ্ন কিন্তু আসেনি আমাদের এই শর্তে। হাসপাতালের নাম কিছু উল্লেখ হয়নি। তিনি বাসায় অবস্থান করে যে কোনো চিকিৎসা সেবা তিনি নিতে পারবেন। তার প্রয়োজনে যদি প্রয়োজন হয়, আমি এখনই বললাম, তার যদি একটা এক্সরে করার প্রয়োজন হয়, এক্সরে মেশিন তো আর বাসায় নেই, তিনি হাসপাতাল থেকে এক্সরে করে নিয়ে এসে আবার বাসায় অবস্থান করবেন। এটি হলো পরিষ্কার কথা। আরেকটা বিষয় আপনি বলছেন তার বাসাটাই এখন কারাগার। না, ঠিক সেই রকম কিছু নয়। তাকে 6 মাসের জন্য তার স্থগিতাদেশ করা হয়েছে, তার সাজা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কাজেই 6 মাস তিনি মুক্ত। বিদেশ থেকে কি চিকিৎসক আসতে পারবেন? এইগুলি নিয়ে এখনো আলোচনা হয়নি আমাদের। আলোচনা হলে সেইগুলি আমাদের চিকিৎসকরা জানেন এবং অন্যরা জানেন। উনি আবেদনও করেন এইরকম। এখন তো করছে, সবাই তো যাচ্ছে। দেখেন, আমি ক্লিয়ার করেছি তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা নেবেন। যদি কোনো প্রয়োজন হয়, কোনো ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয়, তখন তিনি হাসপাতালের সহযোগিতা নিতে পারবেন, এইটি বলা হয়েছে। কিন্তু এখানে নিজ বাসার শব্দটি, এই যে শব্দ, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না, এই হলো শর্ত। এই শর্তে তাকে 6 মাসের সাজা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তিনি হসপিটালে এখনই ভর্তি হবেন। আমি যেটা বলেছি, তিনি তার যদি এইরকম ইমার্জেন্সি কিছু হয়, তাহলে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সেই সহযোগিতা নিতে পারেন। ভর্তির কথা তো আমরা বলছি না, আমরা বলছি সেবা নিতে পারবেন। ঠিক আছে, এটা আসলে বেশি বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফের বিষয়ে সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নের সক্ষমতা অর্জন করেছে দেশ। রিজার্ভের টাকায় অবকাঠামো গড়ে উঠলে বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। সামাজিক সূচক থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি সবকটিতেই অভাবনীয় উন্নয়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ এখন উন্নয়নশীলের কাতারে। দেশে বর্তমানে যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে তার অধিকাংশই বিদেশ থেকে নেয়া ঋণে। বড় অবকাঠামোর মাধ্যমে দেশের উন্নয়নে বিনিয়োগ করতেও বিদেশ নির্ভরতা কমানোর পথে হাঁটছে সরকার। করোনাকালের ধাক্কা সামলেও রেমিট্যান্সে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 43 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। রিজার্ভের টাকা থেকে উন্নয়ন কার্যক্রম চালাতে এবার বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল নামে নতুন একটি তহবিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত হয়ে এই তহবিলের কার্যক্রম চালু করা হয়। সেটা আমরা চালু করেছি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে চ্যালেঞ্জ অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হবে। রিজার্ভের টাকাটাকে আমাদের দেশের উন্নয়নের কাজে আমরা নিজেরা কিভাবে ব্যয় করতে পারি সেটাই আমরা চিন্তা করছি। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা
ব্যয় করতে পারি। দেশের উন্নয়নে নিজস্ব অর্থনীতিকে প্রাধান্য দিয়ে মর্যাদা বাড়াতে হবে জানিয়ে এই তহবিল থেকে পায়রা বন্দরের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। সেখানে এই রামনাবাদ ড্রেজিংয়ের জন্য প্রথম যে অর্থটা প্রয়োজন হবে সেটা আমরা এই ফান্ড থেকে দিতে যাচ্ছি। রামনাবাদ চ্যানেলটা এটা ড্রেজিং করা, এখানে যাতে আরও ড্রাফট বাড়ে, জাহাজ আসতে পারে এবং পোর্টটা যেন আরও চালু হতে পারে। শুধু উন্নয়নশীল দেশ না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করার সক্ষমতাও অর্জন করেছি। এর আগে এই নতুন তহবিলের আওতায় রাবনাবাদ চ্যানেল খননের মাধ্যমে পায়রা বন্দরের কার্যক্রম বাড়ানোর জন্য অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই করেন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নের বুলেট ট্রেন বাস্তবায়নে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পের জন্য অর্থ জোগাড় ও নির্মাণে সহায়তায় রাজি চীনের দুটি প্রতিষ্ঠান। প্রকল্পের 1 লাখ কোটি টাকার ঋণ পরিশোধে বাংলাদেশ সময় পাবে 20 বছর। চীনের প্রস্তাব বিবেচনা করছে রেলওয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর শুরু হবে ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেনের চূড়ান্ত কার্যক্রম। নাজমুস সালেহির প্রতিবেদন। বুলেট ট্রেন মাত্র 55 মিনিটে রাজধানী থেকে পৌঁছে যাবে বন্দরনগরী চট্টগ্রাম। অনেকটা অবিশ্বাস্য হলেও সে পথেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সমীক্ষা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 227 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। থাকবে 6টি অত্যাধুনিক রেল স্টেশন। এই পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা সম্পন্ন। ট্রেনের গতি হবে ঘন্টায় 300 কিলোমিটার। রূপকথার মতো এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1 লাখ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থের উৎস খুঁজছিল বাংলাদেশ রেলওয়ে। সেই অর্থের যোগান ও নির্মাণে সহায়তার হাত বাড়িয়েছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন নামে দুটি প্রতিষ্ঠান, যারা যৌথভাবে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে প্রয়োজনীয় ঋণের সংস্থান ও নির্মাণের দায়িত্ব নেবে। পরে সেই ঋণ শোধ করবে রেলওয়ে। G2G PPP মডেল, এটাতে তাদের দুটো কোম্পানি থাকবে এবং আমাদের রেলওয়ে পার্টিসিপেশন থাকবে। তারা একটা কমার্শিয়াল ব্যাংক থেকে তারা লোন নিয়ে আসবে, লোন অ্যারেঞ্জ করে দেবে। প্রতিষ্ঠানটি 5 বছর রেলপথটি পরিচালনা করে বাংলাদেশকে হস্তান্তর করবে। এ সময় অর্জিত অর্থ জমা হবে রেলের কোষাগারে। ঋণ শোধের জন্য বাংলাদেশ সময় পাবে 20 বছর। চীনের প্রস্তাবটি মতামতের জন্য সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে বলে জানিয়ে প্রকল্প পরিচালক জানান, এ বছরই চীনের সাথে কাজ শুরু করতে চায় রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে যখন আমাদের কাছে মতামত জানতে চাইলো, আমরা ডিজি মহোদয়ের সভাপতিতে একটা মিটিং করেছি এবং এই মিটিংয়ের মতামত আমরা রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে ইআরডি এবং পিপি পথকে জানিয়ে দিব। প্রতিদিন এ পথে 50,000 যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রেলপথ বর্ধিত করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক সামাজিক সংগঠনকে 10 দিন কর্মসূচি পালন না করার নির্দেশনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উনি কি বোঝাচ্ছেন এটা আমাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম পালন করা কি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া আর কেউ করতে পারবে না। এটা কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এটা আসছে আমরা বুঝতে পারছি না। হঠাৎ করে এই ধরনের ডিএমপির থেকে একটা আপনার নির্দেশনা স্বাধীনতার বিষয়টাকে আপনার প্রশ্নবিদ্ধ করছে কিনা, এটা আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে। জামুকার কোনো এখতিয়ার নেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। আর সরকার যদি কোনো সিদ্ধান্ত এই বিষয়ে নেয়, আমরা মনে করবো যে এটা চরম বিশ্বাসঘাতকতা হবে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে। লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। জেনারেল জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমান বাহিনী সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষকে হত্যা করেছিল। 15ই আগস্ট, 21শে আগস্ট সহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে এ বিএনপি জড়িত। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে অনুষ্ঠিত হল 39-40তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। বিদেশের মাটিতে কাজ করতে যাওয়া ক্যাডেটদের দেশের প্রতিনিধি উল্লেখ করে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আর সফলভাবে শিক্ষা জীবন শেষ করতে পেরে খুশি নবীন ক্যাডেটরা। সারিবদ্ধভাবে প্যারেড গ্রাউন্ডে অবস্থান নেন নবীন ক্যাডেটরা। বাদ্যের তালে শুরু হয় 39-40তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। তিনি বলেন, প্রত্যেক ক্যাডেট বিদেশের মাটিতে বাংলাদেশের এক একজন প্রতিনিধি। কাজের মাধ্যমে তারা দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন এমন প্রত্যাশা জানান তিনি। পরে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন মন্ত্রী। ক্যাডেটদের মধ্যে প্রায় 85% ক্যাডেট সিডিসি প্রাপ্ত হয়ে বাণিজ্যিক জাহাজে চাকরি করছেন। আপনার সততা, আপনার আন্তরিকতা, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার শিক্ষার প্রগাঢ় প্রসার ঘটাতে পারেন, তাহলে বিশ্বের বুকে আপনি হবেন বাংলাদেশ, আপনি হবেন আমাদের লাল সবুজের পতাকা। সফলভাবে শিক্ষা জীবন শেষ করতে পেরে খুশি ক্যাডেটরা। হায়ার স্টাডিজ করতে চাচ্ছি, আর একাডেমি থেকে সম্পূর্ণ সহযোগিতা করছে। ভবিষ্যতে স্কলারশিপ পাওয়ার ইচ্ছা আছে। আমরাও আমাদের যেন ভবিষ্যৎ জীবনে ভালো করতে পারি এই আশায় রাখি এবং সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই করি। এবছর মেরিন ফিশারিজ একাডেমির 39তম এবং 40তম ব্যাচের নটিক্যাল বিভাগে 63 জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে 66 জন এবং মেরিন ফিশারিজ বিভাগে 36 জন ক্যাডেট 4 বছর মেয়াদী একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। এর মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে 6 জন এবং মেরিন ফিশারিজ বিভাগে 4 জন নারী ক্যাডেট রয়েছে। 1973 সাল থেকে 30 জন সদস্যকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল মেরিন ফিশারিজ একাডেমির। বর্তমানে এই মেরিন ফিশারিজ একাডেমি থেকে যারা পাশ করছেন তারা দেশসহ দেশের বাইরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে কাজ করে দেশের মান যেমন অক্ষুণ্ণ রাখছেন, তেমনি তারা তাদের প্রতিভার স্বাক্ষরও রাখছেন। মেরিন ফিশারিজ একাডেমি থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। বিশ্বব্যাপী করোনার দাপট চললেও স্বস্তি ফিরেছে উৎপত্তিস্থল উহানে। বসন্তের বাতাসে চেরি ফুলের সৌরভে ছেয়ে গেছে চারপাশ, বেড়েছে পর্যটকের আনাগোনাও। দেখে বোঝার উপায় নেই গত বছরের এই দিনেই করোনায় মৃত্যুর মিছিলে আহাজারিতে ভারী ছিল উহানের পরিবেশ। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী ভাইরাস কোভিড-19। ঠিক এক বছর পর যেখানে বিশ্বব্যাপী সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী, তখন উহানে বসন্তের আমেজ। মৃত্যুপুরী উহান এখন পরিণত হয়েছে আকর্ষণীয় চেরি ফুলের উদ্যানে। বেড়েছে পর্যটক সমাগম, চেরি ফুলের শোভায় মুগ্ধ দর্শনার্থীরা। করোনাকালে যেসব সম্মুখ যোদ্ধা জীবন বাজি রেখে নিরলস কাজ করে গেছেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে উহানের চেরি ফুলের এই সৌন্দর্য উপভোগের জন্য। দীর্ঘ সময় পর পুরানো ঠিকানায় ফিরে উচ্ছ্বসিত তারা। গত বছর চেরি ফুল নিয়ে আমি কবিতা লিখেছিলাম। আমি আশা করেছিলাম একদিন যেন সম্মুখ যোদ্ধারা উহানে এসে এর সৌন্দর্য উপভোগ করতে পারে। উহানকে এখন বেশ সমৃদ্ধ শহর মনে হচ্ছে। আমাদের চেষ্টা বৃথা যায়নি। করোনা মোকাবিলায় আমরা সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছি। করোনার উৎপত্তিস্থল উহানে 42,000 স্বাস্থ্যকর্মীর চেষ্টায় মহামারী নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সেখানকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস। যেতে পারবেন না বিদেশে, প্রয়োজনে যে কোনো হাসপাতালে নেওয়া যাবে চিকিৎসা। গেল এক সপ্তাহে বিপদসীমা ছাড়িয়েছে করোনা সংক্রমণ। রাজধানীর হাসপাতালগুলোয় 15% পর্যন্ত বেড়েছে রোগী। ফাঁকা নেই আইসিইউ, স্বাস্থ্যবিধি না মানাই কারণ। এবং ঢাকায় হাসিনা মোদি একান্ত বৈঠক 27 মার্চ। দুদেশের সব ইস্যুতেই হবে আলোচনা। তিস্তা নিয়ে এখনও আশাবাদী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।